আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মার্কেট হচ্ছে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আমরা আজকে আলোচনা করব এবং আলোচক বৃন্দ যারা আছেন আমাদের সঙ্গে, সে একজন হচ্ছেন ওয়াকার চৌধুরী, আমার বাদিকে বসা আছেন, আর একজন হচ্ছেন ডক্টর আহমেদ আল কবির, যিনি রূপালী ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান। আমরা আলোচনা করব সাম্প্রতিক পুঁজিবাজার নিয়ে, সাময়িক পুঁজিবাজারের বর্তমান অবস্থান নিয়ে, আর একটু ছোটোখাটো একটু আলোচনা করতে চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের সাম্প্রতিক বাজেট যেটা আসছে, যে বাজেট আসছে সেই বাজেটে আমাদের পুঁজিবাজারের উপর কী এফেক্ট করবে, সার্বিকভাবে কী অবস্থা হবে, এই নিয়েও আর একটু আলোচনা করব। প্রথমে আমরা যে আলোচনাটা করতে যাচ্ছি, আমরা সাধারণত এই পুঁজিবাজার নিয়ে আলোচনা যেহেতু করি, পুঁজিবাজার নিয়ে শুরু করতে চাচ্ছি এবং পুঁজিবাজারের সাম্প্রতিক অবস্থা এবং বিগত কতদিনের যে আমাদের পুঁজিবাজার একটা কারেকশন হয়েছে, সেটা কি মানে অ্যাজ ইউজুয়াল কারেকশান কিনা নাকি এটা কৃত্রিম কারেকশান, সেটা নিয়েও কিছুটা আলোকপাত করব। তো আমি প্রথমে আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার চৌধুরীকে। ওয়াকার চৌধুরী অনেকদিন আমাদের পুঁজিবাজারে আছেন এবং অনেকদিন একজন পুঁজিবাজার বিশ্লেষক এবং উনি একজন ফান্ড ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাসেট ম্যানেজার। তো আজকে আপনি আপনার দৃষ্টিতে পুঁজিবাজারের যে এই যে উত্থান পতন গেল কিছুদিন, এই গত 1-1.5 সপ্তাহ, এর রিজনটা কি এবং কি অবস্থা দেখছেন? বেসিক্যালি এটা রিজন ছিল, আমরা যেটা মনে করি, যেটা হলো যে কিছু আপনার ডিক্লারেশন এসছে, দ্যাট ওয়াজ আমাদের নট আমাদের মার্কেটে ভালোভাবে গ্রহণ করেন। একটা মেজর ব্যাংকের একটা আপনার ডিক্লারেশন এসছে, এবং আরো এই আপনার সামনে আরো কিছু ডিক্লারেশন আশাহত হয়েছে বিনিয়োগকারীরা, বেশ কিছু ডিক্লারেশন আসছে আপনার কি বলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এটা নর্মাল, এটা হয় কিন্তু। বাট অন দ্য আদার সাইড আমরা আরেকটু ওয়েন ইউ গো লিটল ডিপার, আমরা কিন্তু এটাকে হেলদি কারেকশন দেখি। 5700 লেভেলে ছিল, ওখান থেকে আমরা দেখেছিলাম আমাদের রিসার্চ অনুযায়ী ছিল যে 5300 ছিল যে এটা যে সাপোর্ট লেভেলে। সো তার আগেই কিন্তু মার্কেটে ঘুরে গেছে এবং আমরা দেখছি যে এখন আপনি যদি দেখেন রিসেন্টলি আমরা চেষ্টা করেছিলাম যে ধরেন নিচের লেভেলে কিছু ভালো স্টক কেনার জন্য, যেমন বেক্স ফার্মা বলেন বা সিডি ব্যাংক বলেন, 33 টাকা 32 টাকা লেভেলে আমরা কিন্তু পাই নাই। কিন্তু তার মানে কি, যারা ইনভেস্টার আছে তারা কিন্তু ধরে রেখেছে কিন্তু, এবং দে বিলিভ দ্যাট এই মার্কেটটা ঘুরে যাবে। এবং যে 300-350 পয়েন্টের যে কারেকশনটা, উই সি ইট ভেরি হেলদি। এটা কিন্তু নর্মাল প্রসেস অফ ক্যাপিটাল মার্কেট, অ্যান্ড we have personally invested into this market as well, ভালো শেয়ার বুঝে আর কি। আপনি অ্যাসেট ম্যানেজার হিসেবে যে কথাটা বলেন, এটা তো প্রতি বছরই আমরা এপ্রিল মেতে আমরা গিয়ে দেখি এই অবস্থাটা দাঁড়ায়, বিকজ অফ দ্য ডিভিডেন্ড এক্সডিতে গিয়ে যে অবস্থাটা দাঁড়ায়। তো এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, ঘাবড়ানোর মতো এমন কিছু না, মানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু না। জি না, ধন্যবাদ আপনাকে। ডক্টর আহমেদ আল কবির, আপনি একজন বিশেষজ্ঞ মানে অর্থনীতিবিদ, আপনাকে দেশের সবচেয়ে বড় ব্যাংকের আপনি চেয়ারম্যানও ছিলেন। আপনি একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাইব যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশকে এশিয়ার টাইগার বলা হয়েছে, ইকোনমিক টাইগার বলা হয়েছে। এই জিনিসটা তো আমাদের জন্য উৎসাহজনক, একটা সাংঘাতিক ব্যাপার যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো মানে ফোরাম আমাদের বাংলাদেশকে এশিয়ান টাইগার বলেছে। আপনি এটাকে কীভাবে বিশ্লেষণ করেন, এটা যদি বলতেন। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি দিয়ে আলোচনার সূত্রপাত ঘটানোর জন্য। আমি বলবো যেটা যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের বিজনেস ইনসাইডারের মাধ্যমে এই যে স্টাডিটা কন্ডাক্ট করছে এবং স্টাডির আউটকাম যেটা গ্লোবালি শেয়ার করছে, এই মাসেই শেয়ার করছে তারা। এবং এই শেয়ারিংয়ের মাধ্যমে একটা জিনিস বলা হচ্ছে, যেটা হচ্ছে আগে আমাদেরকে কিন্তু বলা হতো যে জাস্ট একটা ইমার্জিং টাইগারদের মধ্যে ওয়ান অফ দোজ, কিন্তু এইবার কিন্তু অত্যন্ত পরিষ্কারভাবে তারা বলতেছে যে হংকং, সিঙ্গাপুর বা সাউথ কোরিয়া দেশগুলো যে এক্সপিরিয়েন্সটা করছে, যে অবস্থাতে ছিল এক সময়, যে এই যে এভারেজ 6%-এর উপরে গ্রোথকে দীর্ঘদিন ধরে রাখছে এবং ধরে রেখে তাদের যে এই আমাদের যে অবস্থানটাকে সুসংহত করতেছে বাংলাদেশ, এইটা কিন্তু তাদের রিপোর্টে অত্যন্ত পরিষ্কারভাবে আসছে। দ্বিতীয় যে জিনিসটা আসছে, বলছে যে আমাদেরকে কিন্তু যদি আমরা এই এশিয়ান টাইগার হিসাবে মানে আমাদের যে অবস্থা, নতুন অবস্থানে আমরা যদি নিতে চাই, তবে আমাদেরকে কিছু কাজ অত্যন্ত তড়িৎ গতিতে করতে হবে। একটা হচ্ছে যে 8% গ্রোথের যে আমরা যে 2021 সালের মধ্যে লক্ষ্য নির্ধারণ করেছি,
এটার জন্য আমাদেরকে আরও সচেষ্ট হতে হবে এবং সরকার দেখা যায় যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এটা প্রি কন্ডিশন হিসেবে তারা দুইটা জিনিস বলছে, যে একটা হচ্ছে যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, যে এটাকে আরও বেশি মানে বাড়াতে হবে এবং ইনফ্রাস্ট্রাকচারের সুযোগ সুবিধাগুলো আমাদেরকে, আর ইনভেস্টমেন্ট ক্লাইমেট, এটার জন্য ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা এখনও কিন্তু আমাদের পুরাপুরি আমাদের যে গ্লোবাল র্যাঙ্কিংয়েও আমরা অনেক পিছনে আছি, প্রায় 170-এর কোটায়। এটাকে আমরা যদি এটা হবে না কেন? আমাদের দেশে যে একজন বিদেশি বিনিয়োগকারী আইসা যদি একটা ইন্ডাস্ট্রি করতে চায়, তার গ্যাস কানেকশন পাইতে, তার ইলেকট্রিসিটি কানেকশন পাইতে 1 বছর অপেক্ষা করতে না, কিন্তু এইটার জন্য সরকার কিন্তু সাম্প্রতিক কিছু পদক্ষেপও নিয়েছেন। তারা যেটা বলছেন যেটা হচ্ছে যে লেটেস্ট যে পদক্ষেপ হচ্ছে যে অ্যাটলিস্ট টাইম লাইন ধরে দিয়েছেন, কিন্তু এটা কতটুকু বাস্তবায়ন হয় দেখার বিষয়। একটা বলছেন যে ব্যবসা শুরুর বর্তমানে 19.5 দিন থেকে কমিয়ে যেটা 7 দিনে নিয়ে শুরুর সময় নির্মাণ কাজের অনুমতি পেতে আগে লাগতো 278 দিন গড়ে, এইটাকে কমিয়ে 60 দিনে আনার জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপরে বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে 404 দিন লাগতো, এটাকে কমিয়ে আনার জন্য তারা বলছেন 28 দিনের মধ্যে তারা দিতে চান। 404 দিন থেকে 28 দিন ইজ প্র্যাকটিকেবল না, এটা সত্যিকার, এটা তো কোনো বড় কাজ না। যদি ওয়ান স্টপ সার্ভিস যদি সত্যিকারের যদি এনশিওর করা হয় এবং বিভিন্ন যে কম্পার্টমেন্ট তৈরি করা হয়েছে, বিভিন্ন যে ডিপার্টমেন্টের কাছে একই ইন্ডাস্ট্রিয়াল একই শিল্পপতিকে বিভিন্ন ডিপার্টমেন্টে বারবার যেতে হয়, এই প্রক্রিয়াটাকে যদি সরকার সহজীকরণ করেন, ব্যুরোক্রেটদের যে আমলাতান্ত্রিক জটিলতাটাকে যদি কমিয়ে আনা সম্ভব হয়, ইটস নট অ্যাট অল ইম্পসিবল। কবির ভাই, আমি একটা যদি অনুরোধ করি, আমি ছোটবেলার থেকেই আমলাতান্ত্রিক জটিলতা শুনে আসতেছি, আজকে আমার বয়স 72 বছর হয়েছে, এখনো এই আমলাতান্ত্রিক জটিলতাই শুনতেছি। পাকিস্তান পিরিয়ডে বলা হয়তো যে সিএসপিদের দৌরাত্বের কারণে এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, এটা হচ্ছে না। আপনি নিশ্চয়ই এটা জানেন, আপনি পাকিস্তান পিরিয়ডে আপনি দেখছেন এবং ভালোভাবে প্রতিষ্ঠিতভাবে দেখছেন। আজকেও যদি আমরা একটা স্বাধীন দেশে, সার্বভৌম দেশে, এখনো যদি এই আমলাদের জ্বালায়, আমলাদের কারণে এখনো যদি আমাদের একই জিনিস হয়, তাহলে দুর্ভাগ্যজনক দৌরাত্ম্য তো আমরা সকল পর্যায়ে দেখতেছি। কারণটা হচ্ছে কি, মানে এইটাকে যদি সিম্পলিফিকেশন সরকার করতে ব্যর্থ হন, তবে কিন্তু মানে সরকারের যে গতি, সরকারের যে পলিসি লেভেলে যে গতি, লিডারশিপের যে গতি, এই গতির বাস্তবায়ন করা সম্ভব। বাস্তবায়ন প্রক্রিয়ায় আপনি দেখেন প্রত্যেক বছরে, এখন আমরা ওই সাইকেল থেকে বাইর হতে পারলাম না যে বছরের শেষ প্রান্তিকে, শেষ কোয়ার্টারে আইসা সব ইমপ্লিমেন্টেশন সারা বছরে হয়, বছরের 9 মাসে হয় যে লেস দেন 50%, আর এক কোয়ার্টারে গিয়ে এবং তাও বর্ষাকালে। এবং এইগুলো হলো যে টাকা যে আত্মসাৎ বা বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে। এমনকি আমি বলবো যে সকল ক্ষেত্রে, এটা ব্যাংকিং খাতে বলেন বা অন্যান্য খাতে বলেন, এই সব জায়গাগুলোতে আমরা যদি ওয়ান স্টপ সার্ভিস যতদিন পর্যন্ত এনশিওর করতে না পারবো, মানুষজনের মানে সহযোগিতা না, এবং এই কথাগুলো আমি ফিরে যাই আমার ওই বক্তব্যে, যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যেটা বক্তব্যে তারা বলছেন অত্যন্ত পরিষ্কারভাবে যে অবশ্যই আমাদেরকে এই অবস্থার থেকে উত্তরণ ঘটাতে হবে। আরও 2-1টি ব্যাপারে ওনারা বলছেন যে আমাদের বাস্তবায়ন প্রক্রিয়ায় যে আমরা যে পিছিয়ে পড়েছি, দেখেন এটাতে আমাদের উত্তরণ ঘটছে না। বাজেটের পরিমাণ বাড়ছে, আমাদের বাজেটের রেভিনিউ কালেকশন বাড়তেছে, সব কিছুতেই সক্ষমতা বাড়তেছে। এই বাজেট নিয়ে আপনার সঙ্গে আরেক পর্যায়ে আলোচনা আসতেছে। আমি আপনাকে যে জিনিসটা জানতে চেয়েছিলাম, আচ্ছা ডক্টর ওয়াকার, ক্যান আই জাস্ট অ্যাড অন টু শিওর যে আই এগ্রি উইথ কবির ভাই ফুললি। গত 15 বছর ধরে আমাদের যে জিডিপি গ্রোথ হচ্ছে অন সাস্টেনেবল বিটুইন 5.5 to 6%। আজকে ওটার আমরা ফলশ্রুতি দেখছি যে আমাদের ইকোনমিটা গ্রোথটা দেখছি, and we are recognized by the world bodies, world forum as the emerging Asian tiger. আমাদের যেটা প্রবলেম হয়েছে is a policy লেভেলে কিন্তু কোনো সমস্যা নাই, ইমপ্লিমেন্টেশন লেভেলে। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, যেমন বলছি যে রিসেন্টলি সিটি ব্যাংকে আইএফসির একটা ইনভেস্টমেন্ট ছিল, ওরা আপনার আইএফসি ইনভেস্টেড 34 মিলিয়ন, 17 million into equity and 17 million debt in order to mobilize their capitalization. এইটা একদম হাইয়েস্ট লেভেল থেকে পরিষ্কার
আপনার গ্রিন সিগন্যাল থাকার পরেও আমরা দেখেছি যে রেগুলেটরি বডি বাংলাদেশ ব্যাংক ইট টুক মোর দ্যান আ ইয়ার টু আপনার গিভ দ্য পারমিশন, সেদিন দিয়েছে। কিন্তু এবং এর মধ্যে অনেক বিনিয়োগকারী লোকসানও দিয়েছে, প্রচুরভাবে লোকসান দিয়েছে। অ্যান্ড সো এটা কার জন্য? আইএফসি আসলে ইটস আ উইন উইন প্রপোজিশন। ইটস তারা তাদের একটা ইয়ে ছিল কর্পোরেট গভর্নেন্স। আইএফসি an organization like IFC, FMO যার আসলে কর্পোরেট গভর্নেন্সের দিকে অনেক ইমপ্রুভড হবে অন দ্য বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য ম্যানেজমেন্টের পারফরমেন্সের উপরে। এবং তারপর দেখা যাবে যেহেতু আইএফসির মাধ্যমে বাংলাদেশ সরকারও কিন্তু বিনিয়োগ আছে কিন্তু এখানে, ইটস এ বায়োলেটারাল ইনভেস্টমেন্ট। সো সেখানে আপনার আমাদের কোথায় ইয়ে, সো এই একটা we see it in the NBR, we see it Bangladesh Bank and other regulatory body permission ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পলিসি লেভেলে কোনো সমস্যা নেই। there is a gap between the regulatory body and the policy makers, communication and the practitioners, and there has to be এটার জন্য এই রেড টেপে কিন্তু জিনিসটাকে স্পিড অনেকটা ব্যাহত হচ্ছে। যে জিনিসটা কবির ভাই বারবার বলতে যাচ্ছেন যে ইমপ্লিমেন্টেশনে এবং এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এই নিয়ে কিন্তু আমরা মানে সাংবাদিকদের লেভেলে বলেন, বিভিন্ন ফোরামে আলোচনায় বলেন, বিভিন্ন এলিট গ্রুপের মধ্যে আলোচনা বলেন, সুধী মহলে আলোচনা বলেন করা হয়, কিন্তু তার কোনো এত বছর ধরে হচ্ছে কিন্তু পরিবর্তন ক্লিয়ার কাট ভিশন। হ্যাঁ, we need to have clear cut vision into how to implement this sort of আমরা যে ধরনের গ্রোথ আমরা এক্সপেক্ট করছি, গভর্নমেন্টের যে একটা সুদূর প্রসারী একটা আছে 2021-এর মধ্যে মিডল ইনকাম কান্ট্রির আমাদের বিটুইন 7 and 8% আপনার জিডিপির কথাটি নিয়ে আসছিলাম আপনার কাছে। সারা পৃথিবীতে মানে স্টক মার্কেট থেকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে বা স্টক মার্কেট দিয়ে, এবং জিডিপির পার্সেন্টেজে আমরা কিন্তু 16-17% আছি, মানে আমাদের পুঁজিবাজার। অন্যান্য দেশ থেকে 60-70 ইভেন 100% আছে, 200% আছে, মানে আমেরিকা এগুলোতে। আপনি এই ব্যাপারে কিছু বলেন? আমি আপনাকে বলি যে আমি যদি 2011 থেকে ধরি, 2011-তে আমাদের জিডিপি সাইজ ছিল 150 বিলিয়ন, আমাদের ক্যাপিটাল মার্কেটের স্ট্রাকচার ছিল অ্যারাউন্ড 41-42 বিলিয়ন। তারপরে কারেকশন এসছে আমরা অনেক। এখন আমরা যদি এখনকার ইয়ে দেখি, ওটা অ্যারাউন্ড 6% গ্রোথে 250 বিলিয়ন। অ্যান্ড আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু এখন ওই একই অবস্থায় 41 বিলিয়ন। অ্যান্ড সবচেয়ে বড় অ্যালার্মিং ফ্যাক্টর ইজ আমাদের equity is only 2 billion. সো আমাদের ক্যাপিটাল মার্কেটের there is lack of product and services. আমাদের ওই শেয়ার আছে, ওই মিউচুয়াল ফান্ড আছে, আর যা কিছু বন্ড আছে, আমি জানতে what we need to আমরা যদি এই ক্যাপিটাল মার্কেটটাকে রিভাইভ করতে চাই, দুনিয়ার যে কোনোখানে দেখেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আসছে কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে। ইন্ডিয়াতে আপনার যে 92-তে যে 92 পরে যে একটা জোয়ার এসছে, ইট ইজ অলসো ডিউ টু ক্যাপিটাল মার্কেট। অ্যান্ড ইন্ডিয়ান জিডিপি ইজ 10 times bigger than ours, অ্যান্ড ইন্ডিয়াতে জিডিপি 65% is the capital market. In USA the GDP 250% is capital market. আমাদের এখানে is around 16.5%. সো আপনার আমরা যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার, যেটা কবির শুরু বলছি যে ওই জিডিপি 7-8% যেতে গেলে যে আমাদের দরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের লাগবে এনভায়রনমেন্টের ইনভেস্টমেন্ট, আমাদের লাগবে যে শিক্ষায়। সো সেই ইনভেস্টমেন্ট ওইটা যদি লাগবে আপনার পিপিপি যদি এতে আসি 5-6টা যে হাই নেটওয়ার্ক যে ওদের যে রেড অ্যালার্ট প্রজেক্টগুলি আছে, ওটাতেই লাগবে আপনার $16 billion। সো ওই টাকাটা আমরা কিন্তু তাকিয়ে আছি বিদেশের দিকে। বিদেশিরা কিন্তু আসলে অথচ আমরা কিন্তু হাফ অফ দ্য ইনভেস্টমেন্ট উই ক্যান রেইজ ইট ফ্রম বাংলাদেশ ইন টার্মস অফ ডেট অ্যান্ড ইকুইটি। আমাদের এই মুহূর্তে দরকার একটা ডেট মার্কেট, বন্ড মার্কেট, একটা বন্ড মার্কেট, একটা রেগুলার বন্ড মার্কেট, যেটা আপনার বন্ড উইল বি ট্রেডেড on a regular basis. We need to emphasize on how to revive the mutual fund, because এই ফান্ড থেকে কিন্তু এই সেক্টর থেকে কিন্তু প্রচুর একটা ইনভেস্টমেন্ট আসতে পারে কিন্তু রেজিং ক্যাপিটাল ফর দ্য মার্কেট। ওখানে আমি আসবো মিউচুয়াল ফান্ড নিয়ে, আসবো বন্ড মার্কেট নিয়ে আপনার সঙ্গে কথা বলতে। কবির ভাইয়ের লোকে যে কথাটা বলতেছিলাম, কবির ভাই একজন ইকোনমিস্ট হিসাবে আমি অনেক নাম করা একজন ইকোনমিস্ট। এই যে আপনি কবির ভাই বললেন ইমপ্লিমেন্টেশনের প্রবলেম, বাজেট আমরা মানে প্রকল্প নেই, আমরা এইটা করি ওইটা করি, প্রকল্পগুলি বাস্তবায়িত হয় না। বাস্তবায়িত হইতে গেলে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত। ইভেন ছোট্টখাটো একটা জিনিস দেখাচ্ছে, এই যে ফ্লাইওভার পর্যন্ত 1 বছরে শেষ হয়ে যাওয়ার কথা, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর চলতেছে, এর কি শেষ নাই? না, এগুলোতে 1 নম্বর কথা হচ্ছে যে যদি
যারা প্রজেক্ট ডিরেক্টর হয়, যারা সরকারি আমলা, কারণ এখন তো অনেকেই পোস্ট না থাকলেও এডিশনাল সেক্রেটারি হইতেছেন, হাজার হাজার হইতেছেন। এক পোস্ট যে জায়গায় আগে 2 জন ছিল, 1 জন ছিল, এই জায়গায় এখন 7-8 জন আছেন। হোয়াই নট সরকার একটা সিদ্ধান্ত নেন যে এডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি লেভেলের প্রকল্পের সাইজ অনুযায়ী একজন বা একাধিক ব্যক্তিকে ওই টিমের অ্যাকাউন্টেবল করেন পার্টিকুলার প্রজেক্টে, এবং এইসব টাইম বাউন্ড প্রজেক্টগুলোকে তাদেরকে বলেন যে তোমরা যদি ফেইলিয়ার করো, যদি এটাকে সাকসেসফুলি যদি ইমপ্লিমেন্ট করো, ডেফিনেটলি ইউ উইল বি রিওয়ার্ডেড, এবং যদি ফেইল করো এটাকে বিডে দেন, তাদের মধ্যে বিডে দেন যে কে নিতে চাও, এইসব প্রজেক্টে আসতে চাও, এই লেভেলের, এই এডিশনাল সেক্রেটারি লেভেলের সেক্রেটারি। কারণ আমার ব্যক্তিগত মত হচ্ছে এইসব ব্যারিয়ারের কারণটাই হচ্ছে যে তাদের একটা দায়সারা গুচের একটা অবস্থা। না বছর বছর এনহান্স হচ্ছে, হ্যাঁ এনহান্স হচ্ছে, বাজেট এনহান্স হচ্ছে। অতএব না, ওইটা তো অন্য জিনিস। আমি প্রথম জিনিস বলতেছি, দায়িত্ব নিতে হবে যারা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন দায়িত্ব, তাদের যারা মনিটর করে, এবং সামবডি এই মনিটরদের মনিটর করার জন্য এই প্রজেক্ট ডিরেক্টররা যারা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, তাদেরকে দায়িত্ব নিয়ে বলতে হবে এবং তাদেরকে আনসারেবল করতে হবে। একটা পর্যায়ে আনসারেবল করতে হবে যে এই প্রজেক্টের গতি পাচ্ছে না, যে 2 জন বা 3 জনের বা 1 জনের একটা টিম যদি হয়, দে শুড বি পেনালাইজড ফর দেয়ার ইরেসপন্সিবল বিহেভিয়ার, এবং তারা যদি ভালো কাজ করে দে শুড বি রিওয়ার্ডেড অলসো ফর দেয়ার গুড বিহেভিয়ার, মানে গুড পারফরমেন্স। এই ধরনের যদি একটা প্রক্রিয়ার মধ্যে দেশটাকে পারফরমেন্স ওরিয়েন্টেড যদি আমরা যদি কিছু করতে পারি, যেটা হচ্ছে যে কবির ভাই আপনার সঙ্গে আমি একটু অ্যাড করি, মানে আপনি বোধহয় পত্রপত্রিকায় কিছুদিন ধরে দেখতেছেন এই যে ফ্লাইওভারের নিচে দিয়ে চলাচল করতেছে, মহিলারা রিক্সার থেকে কীভাবে উল্টে পড়ে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, কীভাবে গাড়িগুলি পড়ে যাচ্ছে, কীভাবে বৎসরের পর বৎসর ধরে এটা চলতেছে। নট অনলি দিস ইজ দ্য পাস, একটা মানে ফ্লাড হইলো এই জন্য হয়ে গেছে, ন এটা বছর ধরে চলতেছে, বছরের পর আননেসেসারি। এটা কি কেউ দেখান না? আমি কেউ কি নাই দেখা? কেউ বলতে তো আপনাকে যদি ওই ধরনের প্রজেক্ট ডিরেক্টর রেসপন্সিবল করা, তাকে ডেকে নিয়েও তো কোনো একটা বডি বলতে পারবে। এখন এমন একটা হচ্ছে যে কেউ দোষ দিচ্ছে কন্ট্রাক্টরকে, কেউ দোষ দিচ্ছে অফিসিয়ালস ইঞ্জিনিয়ারদেরকে, কেউ দোষ, মানে বিভিন্ন কারেকজন বলতেছেন যে না বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে যোগাযোগ নাই, ওনারা ব্যারিয়ার হিসেবে কাজ করতেছেন। আমার মতে হয় এইখানে আমি বারবার বলতেছি যে ওয়ান স্টপ সার্ভিসগুলো এনশিওর করতে হবে, এবং যারা ব্যুরোক্রেট, যারা আমলা, যারা তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে যে প্রজেক্টে, এবং তাদেরকে রিওয়ার্ডও করতে হবে। যেরকম আমি কিন্তু পাশাপাশি বলছি যে শুধু অ্যাকাউন্টেবিলিটি হয় না যে শুধু পানিশমেন্ট দিয়ে এখানে, আর পারফরমেন্স বেসড ইভ্যালুয়েশন করতে হবে। পারফরমেন্স বেসড ইভ্যালুয়েশন যদি আমরা তাদেরকে এই কাজ। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই প্রকল্পগুলোকে যখন ডিজাইন করা হয় বা ডেভেলপ করা হয়, প্রি প্রজেক্ট পিরিয়ডে যেসব অ্যাক্টিভিটি, এইগুলো কোনোদিনই অ্যাকাউন্টস ফর করা হয় না। মানে একটা জমি অধিগ্রহণের জন্য যে একটা সময় লাগে, বা একটা প্রজেক্টের প্রিপারেটরি ফেজগুলোকে কোনো অবস্থাতেই প্রজেক্টের, ওনারা বললেন যে আজকেই প্রজেক্ট শুরু হইলো, কালকে এইটার ফর্মাল ওপেনিং, ওইখানে কাগজ জমি অধিগ্রহণ হয় নাই, অন্য কিছু হয় নাই, অন্য কোনো কাজ শুরু, এইসব যে যদি কোঅর্ডিনেশনের প্রবলেম থাকে, দ্যাট শুড হ্যাভ বিন এগুলো সর্টেড আউট করা উচিত ছিল প্রি প্রজেক্ট পিরিয়ডে, এবং তখন এইটা দেরি হইতো না, যখন কাজ শুরু হবে এটা চলতে থাকবে। অতএব এই পিরিয়ডটা দিতে হবে, এই উইন্ডো পিরিয়ডটা প্ল্যানিং প্রসেসে আনতে হবে, যেটা আমাদের প্ল্যানিং প্রসেসে এটা দুর্বলতা আমি বলবো। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা যেসব কাজকর্ম, যে উন্নয়ন কর্মকাণ্ড করতেছি, এইখানে সবচেয়ে বড় জিনিস যেটা, আমাদের ফান্ডের প্রবলেম নাই, আমাদের সমস্যাটা হচ্ছে যে স্কিলড হিউম্যান রিসোর্স, এবং স্কিলড হিউম্যান রিসোর্স অনেক জায়গায় বা এইসব জিনিস এইখানে আমরা বিদেশি কনসালটেন্ট বা যে আনিয়া কিন্তু তারা তাদের স্কিলটাকে আবার নিয়েও যায়, মানে তারা এইখানে কোনো পিয়ারিংয়ের কোনো ব্যবস্থা নাই। যেমন হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা প্রজেক্টে একজন বিদেশি কনসালটেন্ট আসলে তার সাথে 5 জনকে আরও অ্যাটলিস্ট 5 জনকে আমাদের অ্যাটাচ করে দেওয়া উচিত, আমাদের লোকাল রিসোর্স, সো দ্যাট তারা ওর যে স্কিল যেটা এটা আহরণ করবে, আমাদেরকে আর ফিউচারে এর প্রতি ডিপেন্ডেন্সি থাকবে না। এইটা না করলে আমি বলতে পারি, আমি যখন রূপালী ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, আমরা যখন বিদেশি একটা অর্গানাইজেশনকে আমরা হায়ার করি যে আমাদের কোর ব্যাংকিং সলিউশন বা এগুলাতে, কিন্তু তখন আমরা করছি একটা জিনিস, যেটা হলো যে বিদেশি যখনই তারা ট্রেনিং দিবে, আমাদের লোকজনকে 3 গুণ বেশি লোকজনকে ট্রেনিং দিতে হবে,
পাশাপাশি। কবির ভাই, আমাকে একটু ছোট্ট বিরতি দিয়ে যেতে হচ্ছে। এরপরে আইসা আমি ওয়াকারের কাছ থেকে মিউচুয়াল ফান্ড এগুলি নিয়ে কথা বলবো, আর আপনার সঙ্গে কথা বলবো এই আমাদের প্রিবাজার নিয়ে আলোচনা করব। আমরা যে এই জিনিসটা আলোচনা করতেছিলাম যে আপনি অ্যাজ অ্যান অ্যাসেট ম্যানেজার, আমরা যে জিনিসটা নিয়ে সবার মনে একটা প্রশ্ন যে মিউচুয়াল ফান্ড ইজ দ্য ফান্ড, বা মিউচুয়াল ফান্ডের মানুষের মানে যারা কেউ কিছু বোঝে না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। এই কারণে যে আপনারা বিশেষজ্ঞরা আছেন এখানে, অ্যানালিস্টরা আছেন, আপনারা যে মানে ইনভেস্টমেন্টটা হবে সেটা খুব সিকিউরড হবে, খুব ভালো হবে, এবং আপনারা মানে প্রতি বছর করে। কিন্তু বিগত দিনে যে আমরা মিউচুয়াল ফান্ডের যে অবস্থাগুলি দেখছি, সাধারণ মানুষের মুখে মানে অবস্থাটা মানে মিউচুয়াল ফান্ড থেকে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। এখন আবার আস্তে আস্তে আপনারা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছেন, নতুন নতুনভাবে মিউচুয়াল ফান্ড করতেছেন। আপনি টোটাল মিউচুয়াল ফান্ড নিয়ে যদি বলেন যে মিউচুয়াল ফান্ডের ভবিষ্যৎটা আগামী দিনে কী হতে যাচ্ছে? ধন্যবাদ মোশাক ভাই। আপনি আমাদের ইউ আর ওয়ান অফ দ্য স্টলওয়ার্টস অফ দ্য ইন্ডাস্ট্রি। আমি বলবো যে ইয়েস, দ্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ওয়েন্ট থ্রু ইজ লোয়েস্ট পয়েন্ট, বাট থ্যাঙ্কস টু দি রিসেন্ট আপনার কিছু রেগুলেটরি চেঞ্জেস অ্যান্ড ডাইরেক্টিভ ফ্রম দি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এটা আমরা ভালো দিকগুলি দেখছি কিন্তু আমাদের সেক্টরে। যেমন এক হলো যে আপনার ডিসক্লোজার ইজ এ মাস্ট। এভরি 3 মাস পর কোয়ার্টারলি আপনার ফুল ডিসক্লোজার দিতে হয়, যেখানে আপনার বিনিয়োগকারীরা বুঝতে পারবে যে একটা ওই ফান্ডে আপনার কী ধরনের অ্যাসেট আছে, বোথ লিস্টেড অ্যান্ড আনলিস্টেড, অ্যাট হোয়াট প্রাইসেস আপনারা কিনতে পারছেন, যে আপনি ভালো করে বুঝতে পারছেন। এবং ওইটা জাজমেন্ট করে বুঝতে পারবেন যে ওই ফান্ড থেকে ওই ফান্ড ম্যানেজার কী ধরনের ডিভিডেন্ড দিতে পারছে। এবং একটা যেহেতু আপনি প্রতি কোয়ার্টারলি আপনার রিপোর্টিং করতে হয়, এবং এটা ছাড়াও আমাদেরকে সপ্তাহে 40 থেকে 42টা রিপোর্টিং করতে হয় টু দি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, উইচ আর অল গুড থিংস কিন্তু। সো এবং অ্যাজ এ ফান্ড ম্যানেজার, যেখানে আমাদের মার্কেট হচ্ছে ইটস ইমার্জিং মার্কেট, বেশিরভাগ রিটেল ইনভেস্টর এখানে আছে, যাদের আপনার ইনভেস্টমেন্টের ব্যাপারে বলেন বা আপনার রিসার্চের ব্যাপারে তাদের ওই ধরনের নলেজ বেস নাই, ওই ধরনের তাদের ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস নাই। সেখানে কিন্তু ওদের জন্য কিন্তু আপনার এই মিউচুয়াল ফান্ডের কিন্তু আপনার ইজ ভরসা। আপনি যদি দেখেন যে গত বছর এপ্রিল থেকে আমরা দেখছি যে মানি মার্কেট রেটস আর ফলিং, এবং এখন আপনার এফডিআর এসে গেছে আপনার 5%-এর নিচে। আপনি যদি ব্যাংকে যান, আমাকে একটা ফোন নিতে হচ্ছে, 1 মিনিট আমি তো প্লিজ 1 সেকেন্ড। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম কবির আহমদ চৌধুরী। জি মোস্তাক সাহেব, আপনার অনুষ্ঠানগুলো আমি সুন্দরভাবে শুনি। এই যে আপনার সামনে অ্যাসেট ম্যানেজার সাহেব আছে, ওনাদের বক্তব্য শুনি। শোনার দায়িত্ব আমাদের, বিনিয়োগ করার দায়িত্ব আমাদের। জি, এখন আমার একটা কথা কি শুনবেন? যেমন ধরেন ম্যানেজমেন্টের কথা বলছে না, বলেন। যেমন ধরেন ওনারা ম্যানেজমেন্টে যদি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ না করেন, ইডিএল মিউচুয়াল ফান্ড ছিল আমরা 20-30 টাকাও কিনছি, এখন 7 টাকা 10 পয়সা 20 পয়সা। তো ওনারা যদি লাভ করেও ডিভিডেন্ড না দেয়, হ্যাঁ, যেমন ধরেন আপনি ব্যাংকের কথা আমরা গতবার বলছিলাম, ব্যাংক আমরা বুঝে শুনি বিনিয়োগ করলাম, ইসলামী ব্যাংকে করলাম, আমরা ইউসিবিএল এ করলাম। ম্যানেজমেন্ট কি করলো? আমাদের স্বার্থটা না দেখি শর্ট করে 10% দিল। আপনি ম্যানেজমেন্টে আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর চেঞ্জ করবেন, আর শেয়ার হোল্ডারদের কোন রিপ্রেজেন্টেটিভ এখানে দেওয়া যায় কিনা এই ব্যাপারে আলাপ করেন। অন্তত উপস্থিত এসডিএম থেকে একজন লোক ওইখানে দেন, এদের নিয়ে জিন্দিগিতে কিছু হবে না। এরা হইলে মাফিয়া চক্র, এরা ওদের মালিকের পক্ষের লোক। কবির ভাই, আপনাকে ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এবং এটা কিন্তু আপনি সব বিনিয়োগকারীর পক্ষ থেকে কথাটা বলছেন, এবং সবার কাছে এই কথাটা মানে এই নিয়েই কথা হয়। আমরা যখন প্রথম শুরু করেছিলাম, ওয়াকার চৌধুরী কিন্তু এটা নিয়ে বলতেছিল যে কিছু ব্যাংক আশাতে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে নাই, যদিও তাদের রিজার্ভ আছে, রিটেন আর্নিং আছে, ইপিএস ভালো আছে, তারপরও দেয় নাই। এটা কিন্তু আমরা আলোচনা করতেছি। আমরা তো পুলিশ না, আমরা কিছু করতে পারি না। দেয়ার রেগুলেটর ইজ দেয়ার। আপনার কথাগুলি রেগুলেটর শুনছে, আমরা যে কথাগুলি বলতেছি সেটাও রেগুলেটর শুনছে। এটার একটা না আস্তে আস্তে কোনো না কোনো এক সময় এর বিহিত হবে। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য।
আমরা আলোচনা করব। আপনি যে কথাটা বলছেন ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে শেয়ার হোল্ডিং থেকে পরিচালক দেওয়া যায় কিনা, এটা আমরা কথা বলবো। যেটা আপনি কন্টিনিউ করতেছিলাম, আপনার ওনার কথা ধরে বলছি, এখন কিন্তু আপনার ডিসক্লোজার কিন্তু আপনি জানতে পারছেন। তো সেখানে আপনার এই আপনার যেখানে মানি মার্কেট রেটস হ্যাভ ফলিং, আপনি দেখবেন যে মোস্ট অফ দ্য মিউচুয়াল ফান্ডস আর গিভিং হায়ার ডিভিডেন্ডস দ্যান দি মানি মার্কেট। এবং এখানে আপনার ডিভিডেন্ড আপনার আপনার এফডিআর বলেন বা এতে বলেন একটা 10% একটা লেভি আছে অন দি, এটাই চায় মানুষ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট মোর দ্যান 10% এক হলো যে আপনার আপনি যদি আমরা আমাদের ক্ষেত্রে বলছি, আমরা আমাদের ফান্ড থেকেও একটা সাইজেবল পোর্শন আমরা কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টর ইনভেস্ট করেছি, অ্যান্ড উই হ্যাভ সিন উই হ্যাভ এনজয়েড হায়ার রিটার্ন দ্যান দি মানি মার্কেট রেটস অন ডিভিডেন্ড। এক, দুই হচ্ছে উই হ্যাভ অলসো এনজয়েড অ্যারাউন্ড 30% গেইন। আই এম টকিং ফ্রম the investment from last September till now, 30% gain from আমরা কিন্তু সবগুলি ফান্ডে করি। আমরা এখন আপনি তো ইজ অল আমাদের, ইভেন আপনি যদি আমাদের স্ক্রিপ্টও যান, আপনি আমাদের ওয়েবসাইটে যান, এভরিথিং ইজ ক্লিয়ার কিন্তু। সো আর সো সেখান থেকে আমরা উই হ্যাভ মেড এ 30% রিটার্ন, অ্যান্ড মোস্ট অফ দ্য ফান্ডস আর ট্রেডিং বিটুইন 20 থেকে 25%। কিছু কিছু ফান্ড অফকোর্স অনেক হায়ার ডিসকাউন্ট হচ্ছে, বাট মেজরিটি অফ দ্য ফান্ডস আর ট্রেডিং বিটুইন 20-25% আপনার এনএভির নিচে। এটা কিন্তু সবখানেই কিন্তু আপনার 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 প্রযোজ্য, কিন্তু আপনার এটা কোনো নতুন কিছু না। আমি বলছি যে এখনকার যখন আমরা যখন দেখছি উই আর লুকিং ফর চিপ সোর্স অফ ইনভেস্টমেন্ট, এখানে আপনার দেখেন এখন আপনার মধ্যে বেশ যেগুলি ফান্ডগুলি 4 টাকা 5 টাকায় ট্রেড হচ্ছে, এখন আপনার 60 টাকা 8 টাকা লেভেলে চলে এসছে কিন্তু মোস্ট অফ দ্য ফান্ডস আছে, এবং আস্তে আস্তে এনএভিও বাড়ছে কিন্তু, এবং যাবে আস্তে আস্তে লসটা কভার করে এনএভি বাড়বে। খুব ইজি, খুবই আপনার দেখবেন যে সেখানে আমরা যেমন আমরা কিছু বেশ যেসব ফান্ড আপনার 2000 আমরা কিছু এলআর গ্লোবালে ফান্ডে ইনভেস্ট করেছি, আমরা এটি ক্যাপিটালে করেছি, আমরা 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 কি ভিআইপি ফান্ডে করেছি, দেখেছি যে এবং আমরা দেখছি যে ওদের প্রত্যেকটা ফান্ডের কী ধরনের অ্যাসেট আছে, অ্যাসেট থেকে কী ধরনের আপনার ইউ ক্যান দে আর গিভিং ডিভিডেন্ড, আমরা ইজ ইজি, প্লাস আমরা অলসো এনজয়িং ক্যাপিটাল গেইন অন দিস। সো বাই দ্য টাইম দিস অল দিস আপনার আপনার যে ওদের মেয়াদ শেষে যাচ্ছে বিটুইন 2019 আর 20-এর মধ্যে, তখন দেখছি যে আপনার আমরা কিনেছি ওই শেয়ার ওই ফান্ডগুলো কিনেছি 5 টাকা 6 টাকা লেভেলে। সো উই আর এনজয়িং অলরেডি ইউ আর ইন প্রফিট। থ্যাংক ইউ মিস্টার ওয়াকার। যে কথাটা স্যার আপনাকে বলতে চাই, আপনি বিশেষজ্ঞ হিসেবে যদি বলেন, এই যে শুনতে পাচ্ছি 4 লক্ষের উপরে বাজেট আসতেছে, তো বাজেট তো প্রতি বছরই আসে, বাজেট পরে দেখা যায় বাজেট পুরোটা ইমপ্লিমেন্টেশন হয় না, মানে ইয়েও থাকে, বাজেট ডিফিসিট থাকে। বাজেটে এক নম্বর হলো কী কী খাত অগ্রাধিকার পাওয়া উচিত, একটা আমরা আপনার কাছে জানতে চাই। আর একটা জিনিস জানতে চাই যে বাজেট অতীতের অভিজ্ঞতার থেকে কী কী বিবেচনা করা উচিত বাজেটে। ধন্যবাদ আপনাকে। আমি বাজেটকে যেভাবে দেখি সার্বিকভাবে, বাজেট হচ্ছে যে আমাদের বাজেটটাকে একটা সুন্দরভাবে একটা অবস্থানে চলে আসছে। কারণটা হচ্ছে যে আমাদের বাজেটটা এখন বড় অংশে ডিপেন্ডেন্ট অন লোকাল রিসোর্সেস, আমাদের ওন রেভিনিউ আর্নিংও বাড়তেছে, পাশাপাশি আমাদের বাজেটের ইনক্রিজটাও প্রপোর্শনেট। আমরা কিছু লোকের কাছ থেকে প্রতি বছরই আমরা শুনি যে এটা উচ্চাবিলাসী এবং এটা, কিন্তু এইসব কথাবার্তা শুনি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এইটাতে পুরাপুরি একমত না। কারণ আমাদেরকে উচ্চাবিলাসী কিছু হইতেই হবে, এবং এর মধ্যে 15-20% যদি আমরা বাস্তবায়ন সক্ষমতাটা একটু যদি বাড়াতে পারি, আমাদের পারফরমেন্স আরও অনেক ভালো হবে। কিন্তু তাও আর ওই যে লাস্ট কোয়ার্টারের কথা বললাম, লাস্ট কোয়ার্টারে আমাদের পারফরমেন্স বাড়ানোর যে এক্সপেন্ডিচার যেটা, ওইটাকে থেকে যদি আমরা যেটাকে স্প্রেড করতে পারি থ্রু আউট দি ইয়ার, কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট করতে পারি, তবে কিন্তু দেখব যে আমাদের যে জিডিপির যে গ্রোথ রেট, এটা অনেক মুভমেন্ট হবে। এখন 7% আছে, কিন্তু আমাদেরকে 8% যাওয়ার জন্য এটা একটা কঠিন কাজ। এই কঠিন কাজটা হওয়ার জন্য আমাদের সবচেয়ে বড় সম্ভাবনার বা বাজেটের প্রশ্নে যদি আমরা আসি, আমাদের অগ্রাধিকার পাওয়া উচিত আমার কাছে, যে সবার আগে অগ্রাধিকার পাওয়া উচিত কতগুলো যে সিম্পল জিনিস, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেটা হচ্ছে যে আমাদের ডোমেস্টিক মার্কেটকে কীভাবে ডোমেস্টিক মার্কেট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ, এইগুলাকে আমাদের ডোমেস্টিক মার্কেটের
চাহিদা ফিল আপ করতে পারে, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে কিভাবে আমরা উৎসাহ দিতে পারি, কিভাবে প্রোটেকশন দিতে পারি, এইটা একটা জিনিস আমার মতে এই মুহূর্তে বাংলাদেশে ইয়াং এন্টারপ্রিনাররা কাজ করতেছে, তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের ডোমেস্টিক মার্কেটটাকে এই প্রথমে টার্গেট করতে, সেকেন্ড টার্গেট করতে হবে আমাদের নাইবারিং 7 সিস্টার্স অ্যান্ড আদার্স যারা আমাদের পার্শ্ববর্তী মায়ানমার এইসব জায়গায়। এরপরে হচ্ছে যে ডেফিনেটলি আমাদের গ্লোবাল মার্কেটে তো আমরা আছি, আমাদের টোটাল ডিপেন্ডেন্সি অন গার্মেন্টস থেকে সরে এসে আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে। একটা প্রোডাক্ট বা 2-4টা প্রোডাক্টের উপরে নির্ভরশীল না থাকে, উইল হ্যাভ টু ডাইভার্সিফাই আওয়ারসেলফ। আপনি একটা জিনিস এবার দেখছেন, একটা জিনিস আজকের পত্রিকায় দেখলাম বোধহয়, যে গভর্নমেন্ট ইজ অ্যালাউইং ইউ আপনাদের ফরেন ইনভেস্টমেন্ট বাইরে এটা করতে হবে, কিন্তু এটাতে খুবই কেয়ারফুল থাকতে হবে। এটা আবার নিয়ে গিয়ে এটা যদি হয় যে যারা অলরেডি নিয়ে গেছে তারা এটাকে হালাল করার জন্য যদি ওইখানে করুক, ঠিক আছে, ওইটাতে আমার কোনো অসুবিধা নাই, কারণ এটা তো অলরেডি চলে গেছে। ওইটাকে হালাল করার জন্য এখান থেকে কিছু নিয়ে ওইখানে মানে এটা একটা হইতে পারে যেটা অন্যান্য দেশে ঘটছে, অতএব আই ডোন্ট সি। কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে এখন মানি লন্ডারিং এবং দেশের বিশেষ করে শিক্ষিত সমাজ এই দেশের টাকা বিদেশে নিয়ে যাচ্ছেন। মানে শিক্ষিত সমাজ কিভাবে নিয়ে যাচ্ছে, গরিব মানুষ কিন্তু দেশে টাকা পাঠায়, আর ধনী লোকরা এখানে ধানমন্ডি বা চিটাগাঙ্গে সিলেটের বাড়িটা বিক্রি করে, তা ধনী লোকরা কি ওই বেগমগঞ্জ তো চিনেন, যে কানাডা টরন্টোর বেগমগঞ্জ অথবা মালয়েশিয়ার বেগমগঞ্জে বাড়ি করতেছেন বা অন্যান্য জায়গায় বাড়ি করা। এই প্রবণতার থেকে আমাদেরকে বাঁচানোর কারণ কি দে ফিল ইনসিকিউর ইন দিস কান্ট্রি? নো, দ্যাটস নট দি কেস। এটা হচ্ছে যে নতুনভাবে পয়সা হয়েছে, এটার জন্য তাদের যে ওই যে বেগম সাহেবরা বাচ্চাদের পড়ানোর নাম নিয়ে, বাচ্চাদের পড়ানো যদি পিওর পড়ানো হইতো তো এটার জন্য তো সবাই পুরা ফ্যামিলি হোস্টেলে রেখেও তো পড়ানো যায়, বা কিন্তু ওইগুলোতে না করে ওনারা এবং টাকা ডাইভার্ট করার জন্য। আমি আরেকটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে যে আমাদের এই যে অবস্থা, এটা থেকে আমাদের রিমিটেন্সে দারুণভাবে একটা প্রভাব পড়তেছে। এটা রিমিটেন্সে প্রভাব পড়ার কারণটা হচ্ছে আমি দুইভাবে দেখি। একটা হচ্ছে যে আমাদের টাকার মান নিয়ে এখন দীর্ঘদিন থেকে একটা জায়গায় পড়ে রয়েছে, এখানে বোধহয় একটু অ্যাডজাস্টমেন্টের চিন্তা করা উচিত, কিছুটা স্লাইট অ্যাডজাস্টমেন্টের চিন্তা করা উচিত। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যেটা হলো যে আমরা 2010, 11, 12, 13 এই সময়টার মধ্যে আমরা কিন্তু অ্যাগ্রেসিভলি দুনিয়ার বিভিন্ন দেশে আমাদের ব্যাংকগুলো, আপনাকে একটু ছোট করে রাখতে হবে কারণ সময় দিচ্ছেন না, আমি শেষ করে দিচ্ছি। যেটা হচ্ছে যে এই যে অ্যাগ্রেসিভলি যে কাজটা করছি আমরা মার্কেটটাকে অ্যাট্রাক্ট করার জন্য রিমিটেন্সকে, এইটা এখন গত 3-4 বছরে হচ্ছে না। এটাকে না করলে আমাদের ওই হুন্ডি থেকে ব্যবসাটা হয়ে যাবে। আর লাস্ট পয়েন্টটা আমি বলতে চাই, যেটা হচ্ছে যে আমাদের হিউম্যান রিসোর্স, যে মানব সম্পদ উন্নয়নের জন্য এই বাজেটে সর্বোচ্চ ছিল কাগজে কলমে, কিন্তু ওইটা অফিসারদের ট্রেনিংয়ের জন্য ব্যবহার না করে এটাকে যদি সত্যিকারের স্কিল ডেভেলপমেন্টে যদি খরচ করা হয় তবে এটা ফল বয়ে আনবে। থ্যাংক ইউ কবির ভাই। ওয়াকার যদি কিছু বলেন, যে এই সময় কিন্তু খুব কম, সাধারণ বিনিয়োগকারীকে নিয়ে কিছু বলেন, আপনারা অ্যাসেট ম্যানেজার হিসেবে বাজেটের ব্যাপারে আপনাদের কোনো সাজেশন আছে কিনা? আমরা যেমন আমাদের ব্রোকার অ্যাসোসিয়েশন একটা সাজেশন রাখছি যে এই করতে হবে, এই ট্যাক্সে আনতে হবে, করতে হবে। স্টক এক্সচেঞ্জ থেকে একটা সাজেশন রাখছে, আপনারা অ্যাসেট ম্যানেজার অ্যাসোসিয়েশন থেকে কি করছেন? অ্যাসেট ম্যানেজাররা কিছু বলছেন কিনা? আমরা দিয়েছি একটা, আমরা মনে করি আমাদের তরফ থেকে একটাই আছে, যেটা হলো যে ডিভিডেন্ডের উপরে যে ট্যাক্সটা যদি ফুল ওয়েভার দেওয়া যায়, সেখানে এটা কিন্তু বেনিফিটটা পাবে কিন্তু আপনার বিনিয়োগকারীরা, এবং যারা যে ক্লাসটাকে আপনার সরকার থেকে আপনার যারা আপনার বয়স্ক যারা পেনশন ফান্ডে ইনভেস্ট করে, যারা বিভিন্ন এই ধরনের ওয়েজ আর্নার্স বন্ডে ইনভেস্ট করে, সেখানে দেখছি আমরা ইন্টারেস্ট রেট হ্যাজ আর ফলিং ইন দ্য মানি মার্কেট অ্যাক্রস দ্য বোর্ড। সেখানে যদি এইটা যদি মিউচুয়াল ফান্ডের উপরে যে ডিভিডেন্ডের উপরে ট্যাক্সটা যদি ওয়েভার দেওয়া হয় for the retail investor as well as the corporate, we will see a lot of investment coming up, and this will also help growing the mutual fund sector, because then we can also bring in সময় দিচ্ছে না। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। আজকে দর্শকদেরকে নিয়ে আমরা যে আলোচনা করলাম, প্রিয় দর্শক, আমরা আলোচনা করলাম
পুঁজিবাজারের গ্লোবাল ওয়াইজ আমাদের অবস্থানটা কি, আমরা এশিয়ার এমার্জিং টাইগার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে বিভিন্ন ফোরাম। এই আলোচনা করলাম পুঁজিবাজার নিয়ে, পুঁজিবাজারের অবস্থা, যার বিশেষজ্ঞরা একটা জিনিসই স্পষ্টভাবে বলেন, আতঙ্কিত হওয়ার মতো এমন কিছু ঘটে নাই পুঁজিবাজারে। এটা এপ্রিল মে মাসে এরকম সাধারণভাবেই হয়, আবার মানে পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে। এবং আপনারা কোনো গুজবে বা কারো মানে কথায় কোনো শেয়ার কিনবেন না, নিজে বুঝে শুনে শেয়ার কিনবেন, দেখে শুনে শেয়ার কিনবেন, আপনার পুঁজি হারাবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।